একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। দর্শক, বৈষম্য বিরোধী এই নতুন বাংলাদেশের যিনি নায়ক, শহীদ আবু সাইদ, সেই শহীদ আবু সাইদের সেদিন কি হয়েছিল মূলত এই ঘটনার পিছনের নেপথ্যের যে ঘটনা, এটি তুলে ধরবার চেষ্টা করেছেন দৈনিক কালের কণ্ঠের রংপুরের আলোকচিত্রী আদর রহমান। তারই সেই আলোকচিত্রকে কেন্দ্র করেই কিন্তু এই রংপুরের যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ঠিক সামনেই এভাবেই ফটো প্রদর্শনী হচ্ছে। এখানে প্রতিনিয়তই আসছেন মানুষজন, সকাল থেকে একেবারেই মধ্যরাত পর্যন্ত মানুষ আসছেন এবং দেখছেন। গতকাল শুরু হয়েছে এই ফটো প্রদর্শনী, আজকে শেষ হবার কথা থাকলেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে সাংবাদিক সমিতি রয়েছে, যাদের আয়োজন মূলত তারাই এই সহযোগিতা করছেন, তাদের অনুরোধেই আরও একদিন বাড়ানো হয়েছে, অর্থাৎ 1 সেপ্টেম্বরেও কিন্তু চলবে এই ছবি প্রদর্শনী। এই ছবির যিনি নায়ক, ছবি যিনি তুলেছেন, সেই আদর রহমানের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। আদর ভাই, স্বাগত আপনাকে সকালের বাণীতে। একটু জানতে চাই, যদি আসলেই সেদিন আবু সাইদকে একেবারেই কি শুরুতেই গুলি করেই আবু সাইদ নিহত হয়েছে, নাকি এর পেছনে আরও কাহিনী রয়েছে? এখানে বেশ কিছু ছবি রয়েছে, এই ছবিগুলোর ঘটনাটা কি ছিল? আমি যদি আসলে ছবির দেখে গল্পটা বলতে চাই তাহলে আমার সুবিধা হয়। যে ঘটনাটা তো শুরু হয়েছে 16 জুলাই 2:13। এটা ছবি জাস্ট 16 মিনিটের ঘটনা। এর আগে অনেক ঘটনা আছে, যেটা এখানে আমরা যে ঘটনাটা দেখতে পাচ্ছি যে পুলিশ আবু সাইদকে বেধড়ক পেটাচ্ছে। হ্যাঁ, শুধু পেটাচ্ছে না, মানে পেটানোর আগেই আমরা হয়তো ছবি আছে যদি আমরা দেখতে চাই যে পুলিশ প্রথমে আসলে ওরা তো ছাত্র নিরস্ত্র, ওদের হাতে তো কিছু ছিল না। পুলিশ ওদেরকে আসলে ওদের উদ্দেশ্যে গুলি ছুটছে। যদি আমরা সামনে যাই আসলে ছবিটা দেখতে পাবো যে পুলিশ কিভাবে মানে প্রথমেই তাদেরকে গুলি শুরু করলো। আমরা এই ছবিটা যদি দেখতে পাই 2:15 মিনিটের ঘটনা। যখন প্রথম মানে ঘটনাটা শুরু হয় তার কিছুক্ষণ পরপরেই এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে পুলিশ তার রিভলভারে হয়তো গুলিটা ভরছে। হ্যাঁ, গুলিটা ভরার পর একদম মানে নিরস্ত্র ছাত্রদের উপরে পুলিশ গুলিবর্ষণ শুরু করলো। এটা হচ্ছে 2:15 মিনিট। একই ক্লিকে আমার ছবি, আমরা যদি এই ছবিটা দেখতে পাচ্ছি গুলি ভরার পরে মানে পরপরেই গুলি শুরু করলো ওরা। আর যেখানে গুলি করতেছে ওখানে ওই দিকে আবু সাইদ ছিল। হ্যাঁ, ওখানে একটা গলি ছিল যে দেখ মানে গেটের 1 নম্বর গেটের উল্টা দিকেই ওই ইয়েটা মানে গলিটা, মানে এখানে পুলিশ লাঠিচার্জ করার ফলে সবাই বেশিরভাগ ছাত্র, এখানে তো অনেক ছাত্র ছিল, তো সবচেয়ে বেশি ছাত্র ওই দিকেই ছিল, রাস্তার উপরে রোড ডিভাইডারের উপরে। ওইখানে তারা আশ্রয় নিয়েছিল। পুলিশ আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ওই দিকেই গুলি করতেছে। আপনার এই যে ছবি বা এই ফটো প্রদর্শনীতে কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশের ম্যাক্সিমাম টার্গেটটাই ছিল আবু সাইদ। এটি কি মানে আগের দিনের ঘটনাকে কেন্দ্র করে হতে পারে কিনা, যে আবু সাইদ টার্গেট? যেমন আগের দিন বলা হলো যে তোকে খেয়ে নেব, এরকম একটা ভিডিও কিন্তু আছে। সংবাদ সম্মেলন করলো, সে সময় তার গলা চিপে ধরা হয়েছিল। এই বিষয়টাকেও কি একটা নজরে ছিল কিনা পুলিশ? না, এখানে তো মূলত আপনিও জানেন যে আমরা রোকেয়া ভার্সিটিতে যতগুলো বৈষম্য ছাত্র আন্দোলন হয়েছে আমরা প্রতিদিন কাভার করেছি। আমার 11 তারিখের একটা ছবি আছে। সেই দিন ওরা মিছিল বের করার চেষ্টা করছিল ভিতরে, ওরা কিন্তু এখানে আর বাইর হইতে পারে নাই। ওদেরকে ছাত্রলীগ বা এখানকার প্রক্টর ওদেরকে বাধা দিছে। সেই জন্য কিন্তু একটা ধস্তাধস্তি হয়েছে। আমার শুরুতেই ওই ছবিটা, যদিও 16 তারিখের ম্যাক্সিমাম ফোকাস করে ছবিটা, তবে 11 তারিখের ছবিটা একটা আমার দিতে হয়েছে যে আবু সাইদ মানে ও যেহেতু সমন্বয়কারী ছিল, সেহেতু আসলে সব মেবি হয়তো টার্গেটেড হইতে পারে। হুম, তো যাই হোক, আমরা যদি আমরা এইদিকে আগাই সামনের দিকে, আমরা একটু যখন একেবারে ঘটনা, এই যে ছোট পিস্তল হাতে নিয়ে যে পুলিশের ঘটনাটি, এই ছবিটার বর্ণনা যদি একটু জানতে চাই, যে এই ছোট পিস্তল নিয়ে যিনি যাদেরকে উদ্দেশ্য করে গুলিটি ধরা হয়েছে, এটির গল্প কি ছিল? হ্যাঁ, এটা মূলত এখানে আমরা যদি এই ছবিটা দেখি, এখানে যদি দেখাইতে পারি আমরা ক্যামেরায়, যে পুলিশ একদম কাছাকাছি মানে একদম কয়েক ফিট দূরত্বে যে গুলিটা ছুটছে। আর ওরা হচ্ছে ওই পোলের ওই দিকে মানে কিভাবে লুকায় আছে, মানে গুলি যাতে না লাগে তাদের ভঙ্গিটা দেখলেই বোঝা যাচ্ছে যে যাতে গুলি থেকে তারা রক্ষা পায়, মানে একদম কাছাকাছি। আমরা এই গুলিটা ওরা শুরু করে গেট থেকে, 2 নম্বর গেট থেকে, কিন্তু দেখতে পাচ্ছি যে রোড ডিভাইডারও ক্রস করলো। রোড ডিভাইডার ক্রস করে একদম ওদের ছাত্রদের কাছে আসলো। আমরা যদি এটাও 2:15 মিনিটের ছবি, জাস্ট এই ছবিটা যদি দেখতে পাই, এখানে কিন্তু কেউ আর নাই, সবাই পালিয়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে একটা গলি ছিল যেটা আবু সাইদ ওই গলিতে ছিল। হ্যাঁ, পাশের গলিটা, ওই গলিতেই ওরা আসলে গুলিটা ছুটতেছিল। আমরা এই যে এই পরের ছবিটা, এটা হচ্ছে 2:15 মিনিট। হ্যাঁ, 2:16 মিনিটের যদি ছবিতে দেখতে পাই,
যে আবু সাইদ তখন ওই গলি থেকে বের হয়েছে বা ওখানেই দাঁড়াইছিল। এখন ওকে পুলিশ 5টা পুলিশ বেধড়ক লাঠি পেটাচ্ছে, 5জন পুলিশ। শুধু বেধড়ক না, সে কিন্তু আত্মরক্ষার চেষ্টা করতেছে। ও কিন্তু কখনোই আবু সাইদ আক্রমণ করেনি, আমি যেটা আসলে আমার দৃষ্টিতে দেখছি, সবসময় আত্মরক্ষার চেষ্টা করছে। আমরা ওই পরে ছবিতেও দেখতে পাচ্ছি যে যে আবু সাইদকে যখন কি বেধড়ক পেটানো হচ্ছে, তার বন্ধুরা, আশেপাশের বন্ধুরা একজনকে পুলিশকেও মারার চেষ্টা করতেছে যে আবু সাইদকে ওদের হাত থেকে রক্ষা করা যায় কিনা, কিন্তু রক্ষা করেছে কিনা আমরা পরে ছবিতে গেলে আরও ক্লিয়ার হব। যে আমরা বেধড়ক পেটানোর দৃশ্যগুলো আমরা দেখতেছি যে কিভাবে পেটাচ্ছে। হ্যাঁ, আর এই যে আমরা এখানে কিন্তু পেটানোর পর আবু সাইদের মাথাটা ফেটে যায়, যে পুলিশের হাতে যে ইয়াটা ছিল, মানে ওটা কি বলে ওদের ভাষায় আমি জানি না, ওই লোহার একটা ইয়া ছিল, ওইটা দিয়ে আবু সাইদের মাথাটা ফেটে দেয়। মানে মারার পরে মাথাটা ওর ওইখানেই ফেটে যায় মাথাটা। যাই হোক, আমরা এই একই দৃশ্য, এই ছবিটাতে আমরা যদি আর একটু এটা দেখাইতে পারি যে আবু সাইদকে বাঁচানোর জন্য ওর বন্ধু কিন্তু সার্বক্ষণিক ছিল। পাশে আর একটা ওর বন্ধু ছিল, সে হচ্ছে মানে অবাক দৃশ্যতে দেখতেছে, সে মানে হতবিহ্বল হয়ে পড়েছে ঘটনাটার, মানে সে আসলে মানে বুঝতে পারতেছে না কী করছে। কিন্তু তার এই বন্ধুটা অনেক সাহসী ছিল, যার কারণে সে আসলে পুলিশকে আঘাত করার চেষ্টা করছে এই অর্থে যাতে আবু সাইদকে আর মানে নাম, হ্যাঁ, ছেড়ে দেয়, যাতে আর না মারে, সেই কারণে চেষ্টা করতেছে। এটি কি সম্ভবত এসি আরিফ সাহেবকে মনে হয় ওটি দেখা যাচ্ছে এবং একেবারেই সামনে যিনি রয়েছে। হ্যাঁ, আমরা যদি ক্যামেরায় দেখা যায় সম্ভবত সেদিন উনি এখানে এসি আরিফ, উনি এখানকার দায়িত্বে ছিলেন। হ্যাঁ, আমরা এই যেহেতু ওই পুলিশের কথা আসলে আমি একটু বলতে চাই। পুলিশ প্রথম দিকে ধৈর্য ধরেছিল, যখন ছাত্ররা গেটে তাদের প্রতিবাদ সমাবেশ করতেছিল, সেদিন পুলিশ ধৈর্য ধরেছিল, কিন্তু আরেকটু যদি ধৈর্য ধরা যায় তো মেবি ঘটনাটা আসলে ঘটতো না। যাই হোক, পুলিশ অত আকস্মিকভাবে লাঠিচার্জ করার ফলে এই ঘটনাটার উদ্ভব হয়েছে। যাই হোক, আমরা ছবিতে আগে যাই। পুলিশ এই যে সাইদকে বেধড়ক লাঠিপেটা করতেছে, করার পর যে বন্ধুরা ও বাঁচানোর চেষ্টা করতেছে, পুলিশও ওকে আবার মানে লাঠিচার্জ করার ফলে ও দৌড় দিচ্ছে ওখানে আবু সাইদকে ছেড়ে। তারপর কিন্তু আবু সাইদের যদিও যে রক্তাক্ত আবু সাইদের মাথা ফেটে যাওয়ার পর রক্ত বোঝা যাচ্ছে, মাথা থেকে রক্ত বের হচ্ছে, তারপরে আবু সাইদ কিন্তু চলে যায়নি, আবু সাইদ কিন্তু দাঁড়িয়েছিল। হ্যাঁ, তারপরে দাঁড়িয়েছিল। তারপরে আমরা, এটা হচ্ছে 2:19 ছবি। 2:19 যখন আবু সাইদ এদিক পেটায়, আর ওইদিকে যে ছাত্ররা ছিল আন্দোলনকারীরা, এই দেখতে পাচ্ছি ওরা আবার চলে আসছে। মেবি এটা হচ্ছে রংপুর কলেজের স্টুডেন্ট, রংপুর কলেজের ড্রেস। হ্যাঁ, ওরা আবার মানে পুলিশ ওই মুহূর্তে আবার সাইদকে পেটানোর পর পুলিশ পিছু ওঠার পর, যেহেতু আন্দোলনকারী ছাত্ররা যখন এগিয়ে আসে, তখন গেটের ভিতরে পুলিশ ঢুকে পড়ে। এখন ওই কারণে ছাত্ররা হচ্ছে ভিতরেই ঢিল ছুটতেছিল। আমরা আদর ভাই, আমরা একটু যদি সেই ঐতিহাসিক ছবিটির কাছে একটু যেতে চাই, যে ছবিটির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল আজকের আমরা বলছি যাকে বীর শহীদ আবু সাইদ, এই ছবিটার এক গল্পটা আমরা আসলে স্পেসিফিকভাবে একটু যদি আপনার কাছে একটু জানতে চাই, যে এই যে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা আবু সাইদ সেদিন কি মনে করেছিল যে পুলিশ তাকে গুলি করবে? আপনি তো একেবারে খুব কাছে থেকে, এবং আপনার সঙ্গে সম্ভবত আমাদের যে ভিডিও জার্নালিস্ট শাকিল, সে ছিল, এবং একটি গুলি তার পায়ের ইয়া দিয়ে কিন্তু বের হয়ে গিয়েছিল, ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে। সেদিনের আসলে গল্পটা মূল কি ছিল আসলে, যখন সে দাঁড়িয়েছিল আপনি কিভাবে বুঝলেন যে তাকেই গুলিটা করবে? না, আমি এখানে একটু মানে বলি যে আমি তো আসলে সেদিন 350 ছবি উঠেছি, আর এখানে মাত্র প্রদর্শন হচ্ছে 50টা ছবি। হ্যাঁ, যদি আমার 350 ছবি থাকতো তাহলে ঘটনাটার ব্যাপকতা আরোই মানে বুঝতে পারতো বা দেখতে পারতো। আবারও যদি আমরা ছবির দিকে যাই, ছবিটা হচ্ছে আপনার 2:19 ছবি। হ্যাঁ, 19 ছবি। যখন যারা পুলিশকে তারা মারতেছে, ভিতরে ঢুকছে, পুলিশ কিন্তু আবার বের হয়ে আসছে। হ্যাঁ, পুলিশ আবার বের হয়ে আসছে। যদি আমার ছবিটা যদি আরও দিতে পারতাম, ওই যে এখানে আমি আর ছবি মিসিং করছি যে আবু সাইদের মাথাটা ফেটে যাওয়ার পর ওর বন্ধু মাথাটা ঢেকে ধরছে, মানে মাথাটা রক্ত বের হচ্ছিল তো চেপে ধরেছে। হ্যাঁ, যাই হোক, পুলিশ আবার বের হয়েছে। যখন বের হয়েছে, পুলিশ টিয়ার শেল শুরু করছে, সবাই পালিয়ে যাচ্ছিল। এই ছবিটা যদি আমরা দেখতে পাই যে যখন টিয়ার শেল মারার পর পুলিশ সবাই পালিয়ে যাচ্ছে, আবু সাইদ কিন্তু দুহাত প্রসারিত করে মানে পুলিশের সামনে দাঁড়িয়েছিল। যে আসলে আমি যেটুকু দেখলাম যে আসলে তার বিশ্বাস ছিল না পুলিশ তাকে রাবার বুলেট বা তাকে গুলি ছুড়বে, তার মানে ওইটা আসলে সে কল্পনাই করতে পারে নাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই ছবিটাতে আমরা দেখেই পুলিশ তাকে কিভাবে রাবার বুলেটটা মারলো। হ্যাঁ, সামনে থেকে একজন না, এখানে 2জন একদম কাছাকাছি। আসলে আমার যদি ক্যামেরার লেন্সটা একটু ওয়াইড হতো তো একই ফ্রেমে আমি রাখতে পারতাম, হয়তো আমার ফ্রেমটা হয়তো ওয়াইড না, যার কারণে একই ফ্রেমে রাখতে পারি নাই।
যাই হোক আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে তাকে একদম মানে কাছ থেকে একদম গুলিটা করলো। হ্যাঁ, যে আবু সাঈদ দুই হাত প্রসারিত করে আছে এবং তারা কিভাবে গুলিটা করলো, গুলিটা করার পরেই আমি আবার আবু সাঈদ আবার আসলে সবারই জীবনের তো ইয়ে আছে, হ্যাঁ, যে কেউ তো আর মরতে চায় না। যাই হোক আবু সাঈদ বাঁচতে চেয়েছিল, যে যার কারণে সে রাস্তার এপার থেকে ওপার যেতে চেয়েছিল, যে কোনো কারণেই যদি আমি বেঁচে যাই বা বাঁচতে পারি, যেহেতু গুলি করছে, যা একটা গুলি যাতে না করে। কিন্তু ওখানে আমি যদি এই ছবিটা দেখাই, এর পরের ছবিটা, এটা হচ্ছে 2:20 ঘটনা। আবু সাঈদকে 2:20 আসলে মানে রাবার বুলেট বা গুলিটা করা হয় 2:20। যাই হোক 20 মিনিটের পরে আমরা যদি ওই 20 মিনিটের মধ্যেই এই ঘটনাগুলো ঘটেছে, হয়তো 2:20 হয়তো 2-4 সেকেন্ডের পরে ঘটনাটা শুরু। এটা 2:20 আবারও এটা ছবি। এই ছবিটা রাস্তার উপরে যে আবু সাঈদের রক্তাক্ত, আমরা যদি ছবিটা একটু ক্লোজ করে দেখতে পাই, হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাবো যে আবু সাঈদের একদম 2 হাত, গলা, মাথা মানে একদম রক্তাক্ত, পুরো রক্তাক্ত। হ্যাঁ, যেটা আবু সাঈদ অনেকক্ষণ এক হাতের উপর দিয়ে মানে ভর করে বাঁচার চেষ্টা করছিল। কিন্তু আমি আসলে পরের ছবিটা আসলে ওর ফ্রেন্ডটাই যে দেখা যাচ্ছে লাঠি হাতে, ওর ফ্রেন্ডটা এসে ওকে মানে ধরছে, ধরার পর আসলে ও মানে পড়ে গেছে। আমি আসলে যদিও আমার সারা জীবনে একটা কষ্ট থাকবে, আমি ছবিটা ক্লিক করতে পারি নাই, দূরে ছিল, লেন্সটা হয়তো আমার অত কাভার করবে না, বা আমি চিন্তা করছি যে আসলে দূরের ছবি তো পত্রিকাটা ছাপা হবে না, আসলে তুলি নাই, যেটা আমাকে সারা জীবন ভোগাবে যে ছবিটা আমার তোলা উচিত ছিল। যাই হোক তারপরেই হয়তো আবু সাঈদকে বন্ধুরা মেডিকেলে নিয়ে যায়। তারপরে এটা 2:20 আবার যেহেতু আমি বারবার বলতেছি আমার 3.5 ছবি আছে, এখানে 2 মিনিটের গ্যাপ আছে, আবার এর ভিতরে অনেক ছবি আছে। আমি এই ঘটনাটা রেখেছি হচ্ছে এটা ভয়াবহতা বোঝার জন্য। যখন আবু সাঈদ মারার পর তার বন্ধুদের নিয়ে যায় পুলিশ, রাবার বুলেট, মানে কি একটা রণক্ষেত্র, ছবিটা দেখলে মনে হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। এটা হচ্ছে 2:22। তারপরে 2:24। আপনার কাছে তো বেশ কিছু ছবি আছে, অনেক দুর্লভ ছবি আছে। শুধু কি পুলিশই আবু সাঈদের উপর হামলা করেছিল নাকি এছাড়া অন্য কেউ ছিল? আপনাদের এই যে আপনার একটা ছবি কিন্তু আমরা এখানে দেখছি যে বেশ কিছু হেলমেট পরিহিত আছে, এই ছবিটির গল্প কি ছিল? এটা 2:39 ঘটনা। 2:20 পর আবু সাঈদ মানে গুলিবিদ্ধ হওয়ার পর ওর বন্ধুরা ওকে মেডিকেল নিয়ে যায়। মেডিকেল নিয়ে যাওয়ার পরের এই ঘটনাটা, তখন কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রলীগ জড়ো হয়ে ওরা মানে বের হয়, যে পুলিশের সঙ্গে ওরা সাধারণ ছাত্রদের উপরের আক্রমণ শুরু করে। তো এটা হচ্ছে আবু সাঈদের পরের ঘটনা। আচ্ছা আদর ভাই, যদি আমরা একটু শেষ করতে চাই যে এই যে আপনি দুর্লভ ছবি যেগুলি আপনি প্রকাশ করলেন, এবং এটা বলতে হয় যে একেবারে নিঃসন্দেহে দুঃসাহসিকতার একটা আপনি প্রমাণ দিয়েছেন। তো এই যে ছবির বা এই যে ইতিহাসটা যেটিকে আপনি এখন আপনার ক্যামেরার ফ্রেমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন বা ফুটিয়ে তুলেছেন, এটি করতে গেলে নিঃসন্দেহেই আপনার অনেক বড় আপনার জীবনের ঝুঁকি গেছে, অনেক কিছুই হয়েছে। আজকে যেটি প্রকাশ করছেন, আপনার এই ছবিগুলিকে নিয়ে আপনার আগামী দিনের পরিকল্পনা কি, এবং আপনি এই ছবিগুলোকে আসলে জাতীয় আর্কাইভে দিতে চান কিনা? এটা মূলত আমরা তো আসলে ফটোগ্রাফি, আপনিও করছেন রিপোর্টিং বা ফটোগ্রাফি দিছিলেন, আমিও ফটোগ্রাফি করতেছি। আমরা তো ন্যাচারালি এই ঘটনার নর্মালি ছবি উঠাই, অনেক ছবি উঠেছি, কিন্তু আসলে এই ছবিগুলো আবু সাঈদ মারা যাবে বা এটা একটা সরকারের পতন হবে বা এই ধরনের আলোচিত ঘটনা হবে, এটা তো আসলে কখনোই কল্পনা করি নাই। আর একটা হচ্ছে কি যে এখানে যেহেতু আমরা নর্মালি সব অনুষ্ঠানেই তো কাভার করি, বা আন্দোলনে আমি বিএনপি গভর্নমেন্ট সময় ওই সময় আন্দোলনে কাভার করেছি, তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনটাও কাভার করেছি। আপনি জেনে রাখবেন আমি তো মাঝখানে ঢাকায় ছিলাম, পিলখানা হত্যাকাণ্ডও কাভার করেছি। ওগুলো হচ্ছে আমার এই ঘটনাটা না সেই দিন ছবি তুলতে যে খুব বেশি মনে হয়নি, কিন্তু আসলে আকস্মিকতায় এইটাই আমার মনে হচ্ছে যে সবচেয়ে আমার ছবিগুলো আলোচিত হলো। হ্যাঁ, যে এই ছবিগুলো আলোচিত হলো, এবং ভবিষ্যতে আমার যেটা প্ল্যান, যে যেহেতু রংপুর রোকা বিশ্ববিদ্যালয় ভার্সিটির সাংবাদিক সমিতি ওরা আমাদের হেল্প করতেছে, ওদের একটা টার্গেট যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে এই প্রদর্শনীটা ছড়িয়ে দেওয়া যায় কিনা, ওরা চেষ্টা করতেছে। যদি সম্ভব হয় আমরা বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এই প্রদর্শনীটা করব। তখন 50টা ছবি না, আমি 350 ছবি দিয়েই প্রদর্শনী করার চেষ্টা করব। ধন্যবাদ আদর ভাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। শেষ কথা আপনার কাছে, একেবারেই শেষ কথা শুনতে চাই। এই যে ফটো প্রদর্শনী করছেন এবং আবু সাঈদের ঘটনা নিয়েই ফটো প্রদর্শনী আপনি করলেন, এবং আপনাকে একটা বিষয় প্রশ্ন করেছিলাম যে এই ছবিগুলোকে জাতীয় মিউজিয়ামে যদি চায় সেক্ষেত্রে আপনি সেখানে দিবেন কিনা, বা এই তাদের সরকারি পক্ষ থেকে যদি, যেহেতু এটি দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে, সেই দ্বিতীয় স্বাধীনতার সাক্ষী হিসেবে ছবিগুলো আপনার কাছে চাওয়া হলে আপনি সেগুলিতে দিবেন কিনা, বা একেবারে
উন্মুক্ত করে দিবেন কিনা? হ্যাঁ, এটা ঘটনা হচ্ছে যেহেতু ছবিগুলো আমার, ক্রেডিট লাইন আমার যাচ্ছে, ছবিগুলো মূলত তো আমারই। এটা যদি কখনো আর্কাইভ থেকে চাওয়া হয় বা গভর্নমেন্ট থেকে বলা হয়, ছবিগুলো আমি নিঃসন্দেহে দিয়ে দেবো। হ্যাঁ, যেহেতু ছবিগুলো ক্রেডিট আমার, যেখানেই যাক ছবিগুলো আমার নামেই ব্যবহার হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আদর রহমানের সেই ১৬ তারিখের ভয়াবহ যে চিত্র, সেই ভয়াবহ চিত্রের সাক্ষী রয়েছে আমার একেবারেই দেখছেন আপনারা বাঁদিকে। এখানে এই ছবিকে কেন্দ্র করে কিন্তু সারা দেশ থেকেই মানুষজন আসছেন এবং এখানে এসে অনেকেই নানান কিছু দেখে সেদিনের ইতিহাস এবং সেদিনের যে উপলব্ধি সেটি অনুমেয় একেবারে বোঝা যায় যে কী পরিমাণ জীবন বাজি রেখে আসলে এই যে বৈষম্য বিরোধী যে স্বাধীনতার যুদ্ধ সেটিতে অংশগ্রহণ করেছিলেন আমাদের জাতীয় বীর বলা চলে যাকে, শহীদ আবু সাইদ। সেই শহীদ আবু সাইদের ছবিদের চত্বর থেকে শাকিল হাসানের ক্যামেরায় এতক্ষণ যুক্ত ছিলাম আমি এ কে এম সুমন। আপনারা দেখছেন সকালের বাণী।